করোনা ভাইরাস এখন মহামারী আকারে বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। প্রতিদিন বহু মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তাতে মানুষের উদ্বিগ্নতা কিন্তু প্রতি মুহূর্ত বেড়েই চলেছে। কিভাবে এই সংক্রমণ ঠেকানো যায় তা নিয়ে সবার মনে রয়েছে নানা ধরনের প্রশ্ন। আর তাই যমুনা টেলিভিশনের দর্শকদের জন্যই আমাদের এই বিশেষ আয়োজন করোনা হেল্প ডেস্ক। আপনারা বা আপনার পরিবারের যে কোনো ব্যক্তির জন্য পরামর্শ পেতে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। এই মুহূর্তে আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের সাথে তিনজন অভিজ্ঞ ডাক্তার আছেন। তাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই আরও একবার। সাথে আছেন ডাক্তার এস.এম. মোস্তফা জামান, যিনি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল। আরও আছেন ডাক্তার আবু সাইদ শিমুল, যিনি শিশু বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আরও আছেন ডাক্তার শারমিন আব্বাসী, যিনি সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবং আমাদের একজন মনোরোগ বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে ফোন দিতে পারেন, কিংবা আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেই পেজে আপনারা লিখে জানাতে পারেন আপনাদের জিজ্ঞাসাগুলো। ঠিক যেই মুহূর্তে আমরা কথা বলছি, বিশ্বের সকল পরিস্থিতি কিন্তু আমরা সবাই জানি। বিশ্বের কিছু কিছু দেশ স্বস্তির নিঃশ্বাস নিতে শুরু করলেও বাস্তবতা কিন্তু অনেকটাই ভিন্ন। আমাদের আয়োজনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যমুনা টেলিভিশনে, এবং একই সাথে যমুনা টেলিভিশন ইউটিউব, ফেসবুক সহ আরও বিভিন্ন উপায়ে, যেই সকল উপায়ে আমরা আপনাদের কাছে সাধারণত পৌঁছে থাকি। আর এই মুহূর্তে যারা দেখছেন তারা প্রশ্নগুলো রেডি করে ফেলুন। অবশ্যই যখন ফোন দিবেন, ফোন দেবার আগে একটা বিষয় মনে রাখবেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনারা ফোন দিবেন, তাতে করে আপনাদের কথাগুলো শুনতে আমাদের সুবিধা হবে। যে তিনজন আমাদের ডাক্তার আমাদের সাথে যুক্ত হচ্ছেন ধারাবাহিকভাবে, গত 2 দিনও তারা আমাদের সাথে ছিলেন এবং তারা আমাদের সাথে থেকে আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দিচ্ছিলেন। সেই উত্তরগুলো আজও আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন কখন আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেতে পারেন। আপনাদের ফোন নম্বরগুলো আমরা দেখিয়ে দিচ্ছি, ফোন করতে পারেন, জিজ্ঞাসাগুলো ফেসবুকে লিখে ফেলতে পারেন। এবং একই সাথে যখন আমরা কথা বলছি, দেশে কিন্তু করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। 24 ঘন্টায় যারা মারা গেছে, 24 ঘন্টায় নতুন করে মারা গেছেন আরও 10 জন। এর চেয়েও উদ্বেগের বিষয়, একদিনের রেকর্ড 494 জনের শরীরে ধরা পড়েছে নতুন সংক্রমণ। ফলে দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা 3000 ছুঁই। সংক্রমণ বাড়ার হার সবচেয়ে বেশি রাজধানীর পাশের জেলা গাজীপুরে। ঢাকা, নারায়ণগঞ্জেও ধারাবাহিকভাবে বাড়ছে রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে 779টি। করোনা সংক্রমণের 7ম সপ্তাহে বাংলাদেশ। কয়েকদিন ধরেই সরকার সতর্ক করছে কমিউনিটি ট্রান্সমিশনের বিষয়ে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে পুরো দেশকেই। নানা সতর্কতার পরও ব্যাপক হারে সংক্রমণের সংখ্যা জোরালো হচ্ছে দিনকে দিন। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে আগের সব রেকর্ড। 8 মার্চ থেকে 1 মাস যে গ্রাফ ছিল সমতল, 8 এপ্রিল থেকে হু করে উপরের দিকে উঠছে তা। সবশেষ 2789 নমুনা পরীক্ষায় 492 জনই কোভিড-19 পজিটিভ। সংক্রমণ সবচেয়ে বেশি গতিতে বাড়ছে শ্রমিক অধ্যুষিত গাজীপুরে। বিশেষভাবে নজর দেখতে পাচ্ছি যে গাজীপুরে অনেক বেশি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে, এবং যেটা প্রায় 20% কাছাকাছি। কিশোরগঞ্জেও 13.5% এবং নরসিংদীতে 6%। ঢাকা এবং নারায়ণগঞ্জ আগের মতোই অনেক বেশি আছে। করোনায় 24 ঘন্টায় মারা গেছেন আরো 10 জন, যাদের 8 জনই পুরুষ। এ নিয়ে দেশে প্রাণহানি 100 ছাড়ালো। অতি দুঃখের সাথে জানাচ্ছি, গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন, এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু 101 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে N95 মাস্ক নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে একটি বানোয়াট তথ্য এবং অসত্য তথ্য এগুলো প্রকাশ করছেন। আমরা এর আগে এই বিভিন্ন সংবাদপত্রে আমরা প্রেস রিলিজ দিয়েছি, বিজ্ঞপ্তি দিয়েছি যে এই ধরনের তথ্য থেকে বিরত থাকার জন্য। আমরাও বলেছি যদি এই ধরনের অসত্যমূলক তথ্য কেউ প্রকাশ করে থাকেন, আমরা তাদের বিরুদ্ধে তথ্যের অধিকার আইনে আমরা ব্যবস্থা নিব। বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি নির্দেশনাগুলো মেনে চলার তাগিদ ছিল স্বাস্থ্য অধিদপ্তরের। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। করোনা ভাইরাস নিয়ে সবাই কিন্তু উদ্বিগ্ন। আমরা নিজেরাও যে উদ্বিগ্ন না তা না, কিন্তু কোনোভাবেই ভীত হওয়া যাবে না, কারণ এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। এবং এই জন্য যা খুব বেশি করে প্রয়োজন তা হচ্ছে আমাদের মানসিক শক্তি ধরে রাখতে হবে। কোনোভাবেই ভীত হওয়া যাবে না, কারণ ভীত হলেই তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর স্বাভাবিকভাবে প্রভাব ফেলে। আর
এই যে ভীত না হওয়ার যে গল্পটা আপনাদের বলছিলাম, যে কথাগুলো বলছিলাম, তার একটু বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদেরই একজন সহকর্মী যিনি অনাকাঙ্ক্ষিতভাবে কোভিড-19 দ্বারা সংক্রমিত হয়েছিলেন, করোনা ভাইরাসের সংক্রমণের ফলাফল তিনি করোনা ভাইরাস পজিটিভ হিসাবে তার টেস্টের রেজাল্ট পেয়েছেন এবং ধারাবাহিকভাবে তিনি নিজেকে আইসোলেট করেছেন এবং চিকিৎসা ব্যবস্থার অধীনে এসে স্বাভাবিক যে নিয়মগুলো ছিল কঠোরভাবে সেই নিয়মগুলো পালন করেছেন এবং আজকের ফলাফল হচ্ছে তিনি শারীরিকভাবে সুস্থ। তার এই সুস্থতার গল্পটা একটু আপনাদের কাছে জানাতে চাই। স্বাগত জানাচ্ছি আমাদের সহকর্মী শাহাদাত হোসেন। শাহাদাত, আমন্ত্রণ করোনা হেল্প ডেস্কের এই আয়োজনে একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে করোনা যুদ্ধে আপনি জয়ী হয়েছেন, একটু বাস্তবতা আমাকে বলবেন। আমরা সবাই তো দূর থেকে বলছি কি করতে হবে, কিভাবে করতে হবে, আপনি এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন, আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাইব। সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে করোনা যুদ্ধে আপনার নিজের কাছে কোন বিষয়টিকে মনে হয়েছে? আপনাকে অনেক ধন্যবাদ। সেটা হচ্ছে আমার কাছে যেটি মনে হচ্ছে যে করোনা যদিও মানবঘাতী ভাইরাস, এই যুদ্ধে জয়লাভের অন্যতম প্রধান মাধ্যম বা অন্যতম প্রধান শক্তি দিব সেটি হচ্ছে মনোবল। আমি সংকল্প নিয়ে যেহেতু আমরা গণমাধ্যম কর্মী কাজ করেছি, আমরা বাস্তবতা জানি, সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে কোনোভাবে আমার মনোবল হারানো যাবে না। এখানে আমার যুদ্ধটা একটু অন্যরকম ছিল। আমি আমার মানে ফাদার ইন ল, তিনিও খুব গুরুতর অসুস্থ ছিলেন, তো তাকে নিয়ে আমি যখন হাসপাতালে গেলাম, পরিবেশ পরিস্থিতি আসলে সেটি বড় কথা না। আমার মনে হয়েছে যে আমি অন্যদেরকে সাজেস্ট করতে পারি, সেটি হচ্ছে যে করোনায় আতঙ্কগ্রস্ত না হয়ে বাসায় বসে আইসোলেশনে থেকে যে সাধারণ ঔষধ গুলো আছে বা ঠান্ডা সর্দি জ্বরের জন্য, এবং যেটি বলা হয় গরম পানি বা অন্যান্য যে গরম ভাপ নেয়া, এই সমস্ত জিনিসগুলো যদি ফলো করে সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে যে এই করোনা যে সংকট বা করোনা যে ভয়াবহতা সেটা কাটিয়ে ওঠা সম্ভব। কারণ হচ্ছে আতঙ্কগ্রস্ত হলেই কিন্তু অনেক বড় বিপদ হয়ে যায়। আমরা আসলে দেখি শুধু করোনা কেন, অন্যান্য রোগেও কিন্তু প্রতিদিন অনেক মানুষ মারা যায়, কিন্তু করোনা প্রতি মানুষের যে এত ভীতি কাজ করে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে কিন্তু মানুষের ইমিউন সিস্টেমটাকে অনেক দুর্বল করে ফেলে। আর আমরা যতদূর জানি যে করোনা সবসময় চেষ্টা করে যে তার যদি তার ইমিউন সিস্টেমটা দুর্বল থাকে তাকে অ্যাটাক করা বা তাকে পরাজিত করার এটা অনেক যথেষ্ট। যে কারণে অবস্থা যেমন যত প্রতিকূলই হোক না কেন, আমার কাছে মনে হচ্ছে যে চরম প্রতিকূল পরিস্থিতিতেও যে বেঁচে থাকার জন্য মনোবলটাকে অসংখ্য ধন্যবাদ শাহাদাত, আপনি আমাদের সাথে থাকবেন। আপনার সাথে আমরা আরও একবার যুক্ত হতে চাই, আপনার কাছ থেকে আসলে এই যুদ্ধে জয়ী হওয়ার গল্পটা শুনতে চাই। আমাদের এই মুহূর্তে খুব বেশি অনুপ্রেরণা প্রয়োজন, কারণ চারপাশে যা ঘটছে আমাদের ক্রমেই ভীত করে তুলছে। আমরা ভীত হতে চাই না, আমরা জয়ী হতে চাই, কারণ জয়ী হতে হলে জানতে হবে, জেনে মানতে হবে। মানার কোনো বিকল্প নেই, যদি মানতে পারি তবে সুস্থ হতে পারবো। আপনারা এই মুহূর্তে অনেকেই ফোন দিচ্ছেন, একটি ফোন কল আমরা নিতে চাই। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত করোনা হেল্প ডেস্কের এই আয়োজনে। আপনি আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটি করুন। 43, আমি নার্গিস। আমি তো হ্যালো, জি আপনার প্রশ্নটি করুন। আমি হচ্ছে আজকে 1 মাস, গত মার্চের 20 তারিখ থেকে আজ 20 তারিখ, এপ্রিলের 20 তারিখ পর্যন্ত আমি এখানে হোম কোয়ারেন্টে আছি। সন্দেহবশত আমার ডায়াবেটিস আছে, প্লাস হালকা অ্যাজমা আছে, বুঝছেন? জি। তো আমার গত মার্চের 21 তারিখে অনেক সর্দি হয়েছিল এবং সঙ্গে হাসিও হয়েছিল, সামান্য জ্বর আসছিল। এই ভয়ে আমি এই 1 মাস পুরা হোম কোয়ারেন্টাইনে আছি। এখন আমি পরিপূর্ণ সুস্থ, কিন্তু আমি অ্যাক্সিডেন্ট করে একটু দুর্বল, আমার হাঁটুতে সমস্যা। তা এখন আমাকে কি আরো হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে? অসংখ্য ধন্যবাদ দর্শক।
আপনি আর হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে কিনা প্রশ্ন করেছেন। আমাদের যেহেতু অভিজ্ঞ ডাক্তারেরা এখানে আছেন, একটু তাদের কাছে যেতে চাই। এবং একই সাথে আমাদের সাথে এই মুহূর্তে মনোরোগ মানসিক স্বাস্থ্যকর্মী তৌহিদা শিরোপা আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্বাগত আপনাকেও। একই সাথে আমাদের যে দর্শকের প্রশ্ন ছিল, নার্গিস যিনি 1 মাস নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন এবং এখন তিনি সুস্থ বোধ করছেন, তিনি কি আর কোয়ারেন্টাইন পালন করবেন কি না? মোস্তফা জামান, ডাক্তার মোস্তফা জামান, একটু আপনার কাছ থেকে জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। এবং আমরা সবচেয়ে বড় ব্যাপার যে আপনাদের মাধ্যমে একজন যুদ্ধজয়ী, করোনা যুদ্ধে জয়ী একজন কথা শুনছিলাম, এটি কিন্তু মানুষের জন্য অনুপ্রেরণা। যে কথা বলছিলেন আমাদের একজন দর্শক, তার জন্য বলবো তার কোয়ারেন্টাইন প্রয়োজন নেই। কোয়ারেন্টাইন শব্দটি কিন্তু বাড়িতে থাকতে হবে, কিন্তু কোয়ারেন্টাইনের জন্য তাকে যে অন্যান্য নিয়মগুলি তার মানা দরকার নেই। তবে উনি বাড়িতে থেকে তার ডায়াবেটিস আছে, তার সুনিয়ন্ত্রণ রাখার জন্য যা যা করণীয় তা করবেন। ওষুধ লাগলে ওষুধ খাবেন। পায়ে ব্যথার জন্য সামান্য প্যারাসিটামল জাতীয় ওষুধে যদি তার ভালো থাকে সেটি গ্রহণ করবেন। আর যেহেতু সর্দি কাশি ভালো হয়ে গেছে, আমার মনে হয় সেজন্য আর চিন্তিত হওয়ার কারণ নেই। উনি কোয়ারেন্টাইনে থাকার দরকার নেই, কিন্তু বাড়িতে থেকে আমরা যা যা আমরা বলছি, যেমন কিছু ব্যায়াম করবেন, হালকা এক্সারসাইজ করবেন, তাহলে পায়ের ব্যথা ভালো হবে। এবং খাদ্য তালিকাতে সুষম খাদ্য উনি মেনটেন করবেন। এবং কিছু ব্যায়ামের মাধ্যমে থাকলে আমি মনে হয় বাড়িতে যে ধুলাবালি মুক্ত থাকা, এবং আমরা বলবো কি লেবু পানি শরবত, যেটি প্রতি একটু গরম স্যুপ খাওয়া, গলা ব্যথা চলে যাবে তাহলে। এবং যদি তার একটু রং চা, এইসব যে ছোটখাটো বিষয়গুলো যদি মেনে চলে ব্যবস্থাপত্র, তাহলে উনি অন্যান্য মানুষের মতন বাড়িতে থাকতে পারবেন। কোয়ারেন্টাইন শব্দ যে ওনার জন্য দরকার নেই আসলে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোস্তফা জামান। এবং একই সাথে আমাদের সাথে আরেকজন দর্শক এই মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছেন, ওনার নাম হচ্ছে টুম্পা। উনি জানতে চেয়েছেন, উনি 4 মাস ওনার প্রেগনেন্সির সময়কাল, এবং এই সময় উনি লোয়ার অ্যাবডোমিনে ব্যথা অনুভব করছেন। একই সাথে ওনার ইউরিন কিছুটা কমে গেছে। ডক্টর শারমিন আব্বাসি, একটু ওনার জন্য সমাধান কি হবে বা সাজেশন কি হবে? হ্যাঁ, 4 মাস প্রেগন্যান্সিতে যেহেতু উনি আছেন, অতএব এই সময় যদি পেটে কোনো ব্যথা হয়, এটাকে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে। তার সাথে অন্য যে সিম্পটম গুলো, যে ব্যথাটা কেমন, একটু পর পর ছেড়ে ছেড়ে আসে নাকি সারাক্ষণই টানা ব্যথা থাকে, এটা একটা দেখার বিষয় আছে। এর সাথে ওনার ইউরিনের কোনো সিম্পটম আছে কিনা, অর্থাৎ ইউরিন আটকে যাচ্ছে কিনা, অথবা বারবার যেতে হচ্ছে কিনা, কিংবা ইউরিনে কোনো জ্বালা পোড়া আছে কিনা, সাথে জ্বর, এবং আমরা যেটাকে বলি যে জ্বরটা হয় কাঁপুনি দিয়ে, এরকম কোনো সিম্পটম আছে কিনা এটা একটু জানতে হবে। অথবা তার কোনো কনস্টিপেশন আছে কিনা, সেখান থেকেও পেট ব্যথা হতে পারে। অতএব পেট ব্যথার জন্য এখন সিম্পলি অ্যান্টিস্পাজমেটিক জাতীয় যে ওষুধগুলো আছে বাজারে, অ্যালজিন, ভিসারালজিন এইসব নামে পাওয়া যায়, এগুলো উনি খেয়ে নিতে পারে। যেহেতু একটা ক্রাইসিস মোমেন্ট আমরা পার করছি, কারণ প্রেগনেন্ট উইমেনরা যত বাইরে যাবে তাদের জন্য তত সেফ। বাট ব্যথা যদি অনেক বেশি বাড়ে এবং এই ওষুধগুলো খেয়েও যদি ব্যথা তার পারসিস্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশন, এবং সিম্পল ইনভেস্টিগেশন, একটা ব্লাডে কমপ্লিট ব্লাড টেস্ট, একটা ইউরিনের রুটিন টেস্ট এবং একটা সিম্পল আল্ট্রাসাউন্ড করলে আমরা বের করতে পারবো যে ওনার কোনো সমস্যা আছে কিনা। অসংখ্য ধন্যবাদ। এবং ডাক্তারদের প্রতি আমার অনুরোধ থাকবে, যেহেতু আমরা প্রচুর ফোন কল পাচ্ছি, যদি খুব সহজে ছোট কথায় আমরা সমাধানগুলো দিয়ে দিতে পারি, তাহলে হয়তো বেশি সংখ্যক প্রশ্ন নিতে পারবো। আরেকজন দর্শক আমাদের সাথে টেলিফোনে আছেন। একটু দর্শক, আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম মামুন, আমি সাভার থেকে বলছিলাম। আমার বয়স 34। আমার সমস্যা হচ্ছে, আমি গত 4 দিন ধরে জ্বরে ভুগছি, এবং জ্বরটা হচ্ছে 100 কাছাকাছি, এবং জ্বরটা কোনোভাবেই পড়তেছে না। পড়তেছে, একটু ঘামাচ্ছে, আবার জ্বর হচ্ছে। আমি নাপা ট্যাবলেট খাচ্ছি। জ্বরের পাশাপাশি শারীরিক দুর্বলতাও আছে, কিন্তু জ্বর, কাশি বা গলা ব্যথা বা অন্যান্য লক্ষণ যেগুলো, এগুলো আমার নেই। কিন্তু জ্বরটা আমি 4-5 দিন ধরে আমার জ্বরটা পড়তেছেই না। আমি নাপা খাচ্ছি, প্রায় 11টা নাপা প্রত্যেকদিন একটা একটা করে। ধন্যবাদ দর্শক। আমি একটু এস এম মোস্তফা জামান আপনার কাছে যেতে চাই। আমরা উপসর্গগুলো শুনছিলাম। আমরা যেটি বলছিলাম যে যেহেতু সময়টা আসলে করোনা কাল, আমরা সবাই পাচ্ছি যে করোনা হচ্ছে কিনা, এবং করোনার একটি বড় উপসর্গ হচ্ছে জ্বর। বাংলাদেশে কেন, সারা বিশ্বে দুটি বড়, সবচেয়ে বড় 1 নম্বর উপসর্গ জ্বর, এবং দ্বিতীয় উপসর্গ শুকনো কাশি। তার সাথে অন্যান্য যে সর্দি কাশি, কারো ডায়রিয়া থেকে মাথা ব্যথা, শরীরে ক্লান্তি, অবসাদ। কিন্তু যেহেতু তার জ্বরটি প্রকট আকারে, আমরা বলবো তাকে পর্যবেক্ষণ করতে, যে প্যারাসিটামল খাচ্ছেন তার থেকে থাকেন, একটু বেশি করে তরল পদার্থ খেতে হবে, পানীয় খেতে হবে, একটু লেবুর রস, একটু রং চা, গরম পানি যেটাকে বলছিলাম, একটু গার্গিল করতে পারেন। এবং জ্বরের জন্য যদি দরকার হয়, যেটি 4-5 দিন হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক সেবন করতে পারেন। এর পরেও যদি না হয়, যদি শ্বাসকষ্ট আছে, অন্যান্য উপসর্গ সঙ্গে আছে, তাহলে হয়তো তাকে পরীক্ষা করতে লাগতে পারে, বিশেষ করে তার শনাক্তকারী কিট, বা যে আমরা বলছিলাম যে করোনা ভাইরাস আছে কিনা। আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারেন। আমরা দেখি যদি বাড়িতে তার, আমরা চেষ্টা করবো যাতে হাসপাতালে না যেতে হয়। আমার প্রথম লক্ষ্য থাকে, কারণ হাসপাতালে গেলে কিন্তু
আরো রোগ বাড়তেও পারে। আমরা যদি বড় কোনো শ্বাসকষ্ট জ্বরের থেকে ক্লান্তি বা কষ্ট না পাই, তাহলে কিন্তু আমরা বাড়িতে চেষ্টা করব। কারণ করোনা ছাড়াও এই সময় কিন্তু জ্বর হতে পারে। আমার মনে হয় আমি ভদ্রলোককে বলবো দর্শককে একটু অপেক্ষা করার জন্য, এবং যা উনি করছিলেন তার সাথে অ্যান্টিবায়োটিক উনি সেবন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে কিন্তু মনে করে দিচ্ছে একজন মনোরোগ স্বাস্থ্যকর্মীও আছেন, তিনি আপনাদের প্রশ্নগুলোর সমাধান দিতে পারেন। তার কাছে যদি কোনো জিজ্ঞাসা থাকে করতে পারেন আপনারা। তবে তার আগে একটি আশার খবর শোনাতে চাই। প্রায় 1 মাস ধরে করোনা সংকটের কারণে কড়াকড়ির পর সংক্রমণের হার কমার ফলে জার্মানিতে কিছু বিধি নিয়ম শিথিল করা হচ্ছে। তবে চ্যান্সেলর মার্কেল বলেছেন এই সাফল্য অত্যন্ত ভঙ্গুর। প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ সোমবার দেশজুড়ে 800 বর্গমিটার আয়তনের চেয়ে ছোট দোকানপাট খোলা হচ্ছে। এটা সত্যিকার অর্থে আমাদের জন্য একটি আশা জাগানিয়া সংবাদ। বিশ্বব্যাপী এরকম আরও পজিটিভ নিউজগুলো আপনাদের কাছে আমরা পৌঁছেও দিতে চাই, এবং একই সাথে আমাদের অভিজ্ঞ ডাক্তারেরা আমাদের সাথে থাকবেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর যখন ফিরে আসবো আপনারা নিশ্চয়ই আপনাদের প্রশ্নগুলো আমাদের জানাবেন। সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। স্বাগত আরেকবার। দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুবাইয়ের সাথে আছি, এবং আপনারাও আমাদের প্রশ্নগুলো জানাতে পারেন। আপনাদের মনের যে জিজ্ঞাসাগুলো আছে আমাদের অনলাইনে লিখে ফেলতে পারেন, নিচে স্ক্রলে দেখানো নাম্বারে ফোন দিতে পারেন। আপনাদের সমস্যাগুলোর সমাধান আমরা দিতে চাই। এবং আমাদের একজন সহকর্মী কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে, শাহাদাত হোসেন, যিনি সহসাই করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। শাহাদাত, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই মুহূর্তে দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের জন্য সাজেশন কি থাকবে? ছোট করে যদি আপনি আপনার মানসিকভাবে নিজেকে কিভাবে দৃঢ় রেখেছেন, কিংবা কি বলবেন আপনি তাদের? আচ্ছা, আমার সাজেশন যেটা, আমি যেহেতু গত 8 তারিখে করোনায় আক্রান্ত হয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছি। আমার সাজেশন থাকবে, যেহেতু এটা আস্তে আস্তে অনেকের মাঝে ছড়িয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে সবাইকে বলবো যে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এটি আসলে অন্য সাধারণ জ্বর সর্দির মতোই। তবে যারা ষাটোর্ধ্ব মানুষ তাদের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। হাসপাতালে আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমি হাসপাতালে গেছি, হাসপাতালে না গিয়ে অবশ্যই বাসায় থেকে আইসোলেশনে থেকে তাকে যে নিয়ম কানুনগুলো আছে করোনার জন্য, ওষুধ আছে এবং অন্যান্য যে বিষয়গুলো মেনে চলার জন্য, সেইগুলো শুধু মেনে চললে, এবং মনে হয়েছে যে এটা তেমন বড় কোনো সমস্যা না। আর যদি কেউ আসলে মনোবল ভেঙে যায়, সে যদি খুবই আতঙ্কগ্রস্ত হয়ে যায়, সেক্ষেত্রে তার ইমিউন সিস্টেমটাও দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে এই ভাইরাসটি, আপনি জানেন যে আসলে এটি এক একজনের শরীরে এক এক রকমের আচরণ করে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে খুব স্বাভাবিক থেকে ঘরে বসে আইসোলেশনে থেকে যে নিয়ম কানুনগুলো ফলো করলে আমার কাছে মনে হয় যে সেটি হাসপাতালে যাওয়ার চাইতে অনেক ভালো। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। শাহাদাত, আপনি নিজের যত্ন নেবেন এবং খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আরো একবার ফিরে এসে কর্মক্ষেত্রে জয়েন করবেন। আপনাকে পেয়ে আমাদের সত্যিকার অর্থে আনন্দ আরো বাড়বে বহুগুণে। মনোরোগ বিশেষজ্ঞ বলছি, একজন স্বাস্থ্যকর্মী, মনোরোগ স্বাস্থ্যকর্মী আমাদের সাথে এই মুহূর্তে কিন্তু আছেন, তাওহিদা শিরোপা। একটু তার কাছে যেতে চাই। এই সময় স্বাভাবিকভাবেই ঘরে থাকার কারণে আমাদের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন আসতেই পারে। নিজেকে কিভাবে প্রস্তুত রাখতে হবে, কিভাবে আমরা আসলে পুরো বিষয়টা মোকাবেলা করব? থ্যাংক ইউ। সবার সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। অবশ্যই আমার নাম তাওহিদা শিরোপা। আমার আমাদের যে অর্গানাইজেশন, সেটার নাম মনের বন্ধু। মনের বন্ধু মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করে থাকে 2016 সাল থেকে। তো আমরা যেটা বলছি বারবার করে, বিশেষজ্ঞ সংস্থা বলছে, আমাদের কাউন্সিলররা বলছেন যে এই সময়টাতে আসলে ঘরে থাকার জন্য আমরা অতিরিক্ত দুশ্চিন্তা করবো না, কোনো ব্যাপার নিয়ে অতিরিক্ত ভাববো না, এবং আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা রাত জাগবো না, সারা রাত থেকে ভোরে ঘুমায়ে মাঝরাতে ঘুম থেকে উঠলে আমাদের এমনিতেই মানসিকভাবে আমরা খুব খারাপ থাকবো। আমরা আমাদের স্বাভাবিক জীবনে অবশ্যই নেই, কিন্তু স্বাভাবিক যে প্রক্রিয়াগুলো আমরা সবসময় করি আমাদের স্বাভাবিক থাকার জন্য, স্বাভাবিক জীবনের জন্য, সেই চেষ্টাগুলোকে করা, এবং সেই আমাদের প্রোডাক্টিভিটি থাকে, আমাদের যাতে কাজ করতে হয় আমরা ঠিক থাকি, এবং এর সাথে আমাদের ভালো থাকার জন্য, নিজেকে মোটিভেটেড রাখার জন্য আসলে আমরা সবসময় বলি যে আমরা বই পড়বো, গান শুনবো, সিনেমা দেখবো। এর সাথে আমার মনে হয় যে আরেকটা আমাদের খুব দুশ্চিন্তার কারণ হচ্ছে আমাদের চাকরি থাকবে কিনা, অনেকে কাজ থাকবে কিনা, আমরা সেই ব্যাপারগুলোতে খুব চিন্তায় থাকি। তা আমার মনে হয় আমরা এই সময় এই যে দক্ষতাগুলোকে আরেকটু চালিয়ে নিতে পারি, কারণ নিজের ল্যাকিংস নিজেই ভালো করতে কি আমরা জানি, ওই জায়গাগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, এবং নিজের দক্ষতা কখনো উন্নত নিতে পারে না, তো ফলে আমরা এই জায়গাগুলোতে কাজে লাগাতে পারলে আমার মনে হয়, এবং আমরা যারা মেডিটেশন করি। অসংখ্য ধন্যবাদ শিরোপা, আপনি আমাদের সাথে থাকবেন। আপনার কাছে আরেকবার আমরা যেতে চাই, তবে তার আগে একজন দর্শকের একটা প্রশ্ন আছে। আমার ছেলের বয়স 2.5, ওজন কমে যাচ্ছে, কিছু খাচ্ছে না, কি করতে পারি? ডাক্তার শিমুল, কি করতে পারেন তিনি?
আমাদের সবার প্রতি আমাদের যেটা মেসেজ, যেটা আমরা প্রতিদিন বারবার দিচ্ছি, সেটা হচ্ছে খুব জরুরি প্রয়োজন ছাড়া আপনি চিকিৎসকের কাছে যাবেন না বা হাসপাতালে যাবেন না। এই সময়ে বাচ্চা খাচ্ছে না কিংবা অল্প খাচ্ছে, এগুলো আসলে আমাদের সবসময়ের সমস্যা। আসলে এই ক্ষেত্রে দেখতে হবে বাচ্চা অন্য কিছু খাচ্ছে কিনা, চিপস খাচ্ছে কিনা, অন্য কোনো ফাস্ট ফুড খাচ্ছে কিনা, সেটা দেখতে হবে। আর খুব ছোটবেলায় আমরা ১ম ৬ মাস বাচ্চাদের ২-৩ ঘন্টা পর, পর খাওয়াই। সেজন্য ২.৫ বছরের পর থেকে অনেকেরই মনে হতে পারে যে আগের মতো তো খাচ্ছে না। ২.৫ বছরের একটা বাচ্চা আ সারাদিনে ২ থেকে ৩ বার খেলেই যথেষ্ট। আর ২ বার স্ন্যাকস খাবে। কিন্তু এই জিনিসটা না জানা থাকার কারণে মা-বাবারা কি করেন ২-৩ ঘন্টা পরে বাচ্চাকে একেবারে মোটা তাজা করে ফেলার জন্য যে অল্প, অল্প করে খাওয়াতেই থাকেন, সারাদিন ধরে তাকে জোর করতে থাকেন। অল্প খেয়ে বাচ্চা আর খায় না। আর তার পিছে লেগেই থাকেন। সুতরাং খাওয়া নিয়ে একটা ভীতি জন্মে যায়। হ্যাঁ, দেখতে হবে অন্য কোনো সমস্যা আছে কিনা। তার ইউরিন ইনফেকশন বা অন্য কোনো সমস্যা আছে কিনা। তবে আমরা বলব অনেক ক্ষেত্রে দেখা যায় ডিম জাতীয় সিরাপ খাওয়ালে কিছুটা উন্নতি হয়। অন্যান্য সমস্যা জাঙ্ক ফুড দিবেন না। আবু তার সাইদ চিপস, শিমুল, আরেকজন চকলেট দর্শক আমাকে প্রশ্ন করেছেন যে তার বাচ্চার বয়স ৫ বছর, এক মেয়ে সন্তান। ও আজ ৫ দিন ধরে খুব কাশি হচ্ছে, দিনের বেলায় কম থাকে, রাতের বেলায় কাশিটা বেড়ে যায়। আসলে তার জন্য সাজেশন কি থাকবে? এক্ষেত্রে সাজেশন হবে ৫ বছর যেহেতু আমরা যে হোম রেমেডি গুলি সেগুলি নিয়ে নিতে পারি। যে অল্প, অল্প এই যে আ গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করতে পারে, এই রং চা খেতে পারে, লেবুর চা খেতে পারে। এই বয়সে মধুও খাওয়া যায়। আর যদি খুব বেশি কাশি হয় আমরা বলি যে সালবিটামল জাতীয় সিরাপ গুলো এই বয়সে সেফলি খেতে পারে। যদি সাথে সর্দি থাকে অ্যান্টিহিস্টামিন, ফেক্সোফেনাডিন, ফেক্সো বিভিন্ন নামে পাওয়া যায়। সেগুলো ১ চামচ করে দিনে ১ বার খেতে পারে। নাক যদি বন্ধ থাকে বিভিন্ন ড্রপ পাওয়া যায়, লবণ পানির ড্রপ, সেটা দিতে হবে। একটু যদি আমি এখানে এড করতে চাই, এখানে আমরা একটা ১ম দিকে একটা কথা শুনেছিলাম যে জার্মানি ১ মাস পরে এই লকডাউন উঠিয়ে দিচ্ছে। এটা একটা সুসংবাদ, আশার কথা। এটা খুবই হতাশার কথা। আমি বলব এটা রং মেসেজ যাচ্ছে। অন্য বিশ্বগুলো কিন্তু আমাদেরকে এই ধরনের রং মেসেজ দিয়েছে। ইতালির ক্ষেত্রে আমরা দেখেছি তারা ১ম দিকে গা করেনি। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখেছি ১ মাস লকডাউন থাকার পরে লকডাউন উঠিয়ে দেয়া জার্মানির জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে এবং এই ধরনের সিদ্ধান্ত নিতে গেলে আমাদের মতো অনুন্নত দেশগুলোর জন্য কিন্তু একটা ভুল বার্তা দিবে। আপনি যদি এপিডেমিওলজিস্ট, আপনি যদি ভাইরোলজি, আপনি যদি পাবলিক হেলথ সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকে, ১ মাস পরে লকডাউন উঠিয়ে দেয়া এটা কখনোই একটা সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে একটা তথ্য আপনাদের জানাতে চাই। মূলত করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে নিউ ইয়র্কের নর্থশায়ার LIJ হাসপাতালের নার্স সাইদা আরা আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালের পরামর্শে বাসায় আইসোলেশনে ছিলেন তিনি এবং ২৪ দিনের লড়াই শেষ পর্যন্ত জিতেছেন তিনি, সুস্থ হয়ে উঠেছেন। নিজের জীবনের কথা না ভেবে আবার কাজে যোগ দিয়েছেন। হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই নার্সের বাড়ি ফেনী। নার্স হলেন সাইদা আরা। সত্যিকার অর্থে এরকম সাহসী ফ্রন্টলাইন যোদ্ধাদের জন্যই হয়তো এই মুহূর্তে আমরা যারা কিছুটা হলেও বিভ্রান্তির মধ্যে পড়েছি, অস্বস্তির মধ্যে পড়েছি, শারীরিকভাবে অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছি, তারা হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। এই মুহূর্তে আমাদের সাথে একজন গণমাধ্যম কর্মী যুক্ত হচ্ছেন, অধরা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। একটু অধরার কাছ থেকে জানতে চাই, অধরা, আমরা যেহেতু ফ্রন্টলাইন যোদ্ধাদের পাশাপাশি আসলে এই মুহূর্তে মাঠে কাজ করছি, নিজেদের নিরাপত্তা আসলে কিভাবে নিশ্চিত করছি আমরা গণমাধ্যম কর্মীরা? সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। এই মুহূর্তে আমরা সবাই একই রকম আছি জানি, তাই কে কেমন আছি কেমন আছেন জানতে চাচ্ছি না। সত্যিকার অর্থে আমরা যারা গণমাধ্যমে যারা কাজ করি, উপস্থাপনে আছি, নিউজ পড়ছি, রিপোর্টিং এ আছি, সবকিছুর মধ্যেও অফকোর্স সেই জায়গাটাই সতর্কতা আমাদেরকে নিজেদেরকে রাখতে হচ্ছে, অনেক বেশি মেনটেন করতে হচ্ছে, পাশাপাশি ফ্যামিলিকে সময় দিতে হচ্ছে। যেমন আমি যখন বাইরে যাচ্ছি আমাকে কাজ করতে হয়, আমার বাসায় একজন স্ট্রোক পেশেন্ট আছেন, আমার মা। আমি যখন বাইরে যাই মায়ের মুখের অবস্থা খুব অন্যরকম হয়ে যায়। একটা আতঙ্ক, একটা ভয় যে আমার মেয়েটা বাইরে যাচ্ছে, আদৌ তো সে সঠিকভাবে আবার ঘরে ফিরবে কিনা। সে আমাদের বাঙালি কৃষ্টি কালচারের মায়েরা যেমন হয়, এই ধরনের মুহূর্তে তার বাচ্চাদেরকে বাইরে যাওয়ার সময় অনেক সূরা পড়ে, অনেক দোয়া করে বাইরে পাঠিয়ে দেয়। আমার মনে হয় আমি বুঝতে পেরেছি, মাকে কিভাবে স্বস্তিতে রাখা যায় এমনটাই আপনার জিজ্ঞাসা। মনোরোগ বিশেষজ্ঞ না, মনোরোগ স্বাস্থ্যকর্মী যিনি আছেন, একটু তার কাছে যেতে চাই। শিরোপা, কি করতে পারেন তিনি, মাকে কিভাবে আশ্বস্ত করতে পারেন? আমার প্রশ্নটা ছিল একটা, সেটা হলো যে আমার মা তো স্ট্রোক পেশেন্ট, তিনি লাস্ট ফিউ ডেজ আমি দেখতে পাচ্ছি যে রাতের বেলা সারা রাত শেষ হয়ে যায়,
ফোঁটা ঘুম তার হয় না। যেমন যদি কালকে রাতের কথাই বলি, কালকে আমরা একসাথে শুয়েছি, 11টার সময় বিছানায় গেছি। ঠিক অধর, আমার মনে হয় আমি before বুঝতে পেরেছি তিনি কি করে স্বস্তিতে থাকতে পারেন এমন প্রশ্নই আপনার। একটু আমরা আমাদের মনোরোগ স্বাস্থ্যকর্মী যিনি আছেন তার কাছে যেতে চাই। শিরোপা, কি করণীয় আছে তার মায়ের জন্য এই মুহূর্তে? আমার মনে হচ্ছে উনি কোনো কারণে অ্যাংজাইটি লেভেলটা খুব, উনি হয়তো আপনাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করছেন। সে কারণে ওনার অ্যাংজাইটি লেভেলটা আসলে মানে হাই হয়ে আছে। উনি সে কারণে মানে ঘুমাতে পারছেন না। অতিরিক্ত দুশ্চিন্তা করছেন। আমার মনে হয় সেই জায়গাটাতে আপনি যেটা করতে পারেন মানে পরিবার থেকে, সেটা হচ্ছে ওনার কোনোভাবে ওনাকে আশ্বস্ত করা যে আপনার কিছু হবে না। কারণ উনি যদি এরকম ঘুমাতে না থাকেন, ওনার কিন্তু যেহেতু উনি মানে রোগী আরকি। তো ওনার কিন্তু স্ট্রোক পেশেন্ট। তো সেখানটাতে তো মনে হয় যে ছোট পেশেন্ট ছিলেন। তো উনি ওই জায়গাগুলো তো ওনার শরীরে যারা ডাক্তার আছেন তারা আরো ভালো বলতে পারবেন। ওই জায়গায় তো তারা মানে আশঙ্কা থেকে যায়। তো সে কারণে আমার মনে হয় তাকে আশ্বস্ত করা, তাকে আপনি সঠিক তথ্য দেন যে আপনি প্রপারলি যাচ্ছেন এবং প্রপারলি ফিরবেন। এই আশ্বস্তটুকু তাকে করা, এবং উনি যাতে সারাক্ষণ খবর না দেখেন, একটা নির্দিষ্ট সময় খবর দেখেন বা দেখেন, তাহলে হয়তো মানে ওনার এই দুশ্চিন্তা যেটা কমে আসবে। কারণ সারাক্ষণ যদি আমরা খবর দেখতে থাকি, ফেসবুকে স্ক্রল করি এবং আমরা অবশ্যই দেখবো এবং দিনের একটা নির্দিষ্ট সময় খবর দেখবো। WHO বারবার বলছে যে 2 ঘন্টার বেশি ফেসবুকে না থাকা বা খবর না শোনা। কারণ অতিরিক্ত যদি আমরা করোনা করতে থাকি এবং শুনতে থাকি, তাহলে আমরা আসলে কোনোভাবেই নিজেদের মানসিকভাবে স্থির রাখতে পারবো না, শান্ত রাখতে পারবো না। আমার মনে হয় আপনার মাকে আপনি এটা করতে পারেন। এরপরও যদি ওনার কোনো সাহায্য লাগে, অবশ্যই মনের বন্ধু পাশে আছে আপনাদের জন্য। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইনবক্সে, আমাদের ফোন নাম্বারে, আমাদের হটলাইন নাম্বারে। তো অবশ্যই আমরা আপনাদেরকে সাহায্য করব ওনাকে কিভাবে আরো ভালো রাখা যায় এই সময়টাতে, যাতে ওনার ঘুমটা প্রপারলি আসে আরকি। অসংখ্য ধন্যবাদ তহিদা শিরোপা, আপনি সাথে থাকবেন আমাদের। আপনার কাছ থেকে আমরা আরও নিশ্চয়ই সাজেশন পাবো। একটা ফোন কল নিতে চাই, একজন দর্শক আমাদের সাথে আছেন। দর্শক, আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। দর্শক, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি ময়মনসিংহ থেকে বলছি। আমি সিয়াম এবং আমার বয়স 15 এবং আমি হ্যালো প্রশ্নটি করুন। আমি যে বেশি কথা বললে বা বেশি পরিশ্রম করলে আমার একটু শ্বাসকষ্ট অনুভব হয়। আর এমনি জ্বর সর্দি কাশি এগুলো কিছু নাই, তবে শ্বাসকষ্ট মাঝে মধ্যে অনুভব হয়। ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার দেখানো হয়েছে, তিনি আপনাকে কোনো ওষুধ দিয়েছেন? হ্যাঁ, ওষুধ দিয়েছেন। ওষুধগুলো কন্টিনিউ করছেন আপনি? কন্টিনিউ করছি ওষুধ। আচ্ছা, ওষুধের তাহলে আমরা একটু ডক্টর এস এম মোস্তফা জামান আপনার কাছে যেতে চাই। তাকে ওষুধ দেওয়া হয়েছে, তারপরেও শ্বাসকষ্ট কমছে না, তিনি পরিশ্রম করলেই শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। আসলে যদি পরিশ্রমের সাথে শ্বাসকষ্ট হয়, আমরা সেজন্য পরীক্ষা নিরীক্ষা করে থাকি অন্য সময়। কিন্তু আমরা বলবো কি যে যেহেতু সময়টা খারাপ, করোনা কাল, হয়তো তাকে হাসপাতালে গেলে, চিকিৎসা করতে গেলে, পরীক্ষা করতে গেলে সেখান থেকে তার নতুন করে ভাইরাস সংক্রমণের সুযোগ থাকে, আশঙ্কা থাকে। সেজন্য তাকে যে ওষুধটা দিয়েছি উনি ভালো থাকেন, তাহলে আপাতত বাড়িতে থাকতে দিচ্ছি। যদি সময়টা একটু কেটে যায় কয়েকদিন পরে, আমরা বুকের এক্স-রে একটু রাখলে, একটু বুকের একটি ইকোকার্ডিওগ্রাফি, হার্টের ভালভের কোনো সমস্যা আছে কিনা একটা এক্স-রে করে দেখতে পারি এবং আরো কিছু পরীক্ষা করে আমরা দেখতে পারি যে আসলে তার কোনো স্ট্রাকচারাল সমস্যা আছে কিনা। আর যদি উনার এই সময়টা ভালো হয়ে যায়, তাহলে তার সমস্যা। আর যদি শ্বাসকষ্ট আগে থেকে থাকে, কোনো ইনহেলার উনি কখনো আগে ব্যবহার করেছে কিনা, কোনো কাফ ভেরিয়েন্ট অ্যাজমা ছিল কিনা, এই বিষয়গুলো একটু আমার মনে হয় একটু জানা দরকার। যদি আগে যে ওষুধ খেয়ে উনি ভালো হয়েছিল, সেই ওষুধগুলো খাবেন। আমি এর সাথে একটু যুক্ত করতে চাই, লকডাউন বিষয়ক একটি নীতিমালা আছে সারা বিশ্বব্যাপী। আসলে হঠাৎ করে শুরু করা যায় না, আবার হঠাৎ করে বন্ধ করা যায় না। আমি মনে করবো যে পৃথিবীর অন্য দেশের সাথে আমাদের মডেল কিন্তু এক না। অনেক দেশে মাস্ক পরছে না, কিন্তু তাদের সামাজিক দূরত্ব আমাদের মতন একরকম না। তাদের জাতিগত বিজ্ঞান মনস্ক আমাদের জাতির মতো না। আমরা তাই বলবো যে অন্য দেশকে অনুকরণ করে হঠাৎ করে যাতে আমরা লকডাউনকে বন্ধ করে না দিই, এবং এটিকে আরো কিভাবে সুসংহতভাবে আমরা মানুষকে মানতে প্ররোচিত করতে পারি সেই বিষয়ে আরো কঠোর আইন। অসংখ্য ধন্যবাদ। কি করে লকডাউন মানতে আগ্রহী করে তুলতে পারি সেই বিষয়টির দিকে আপনি জোর দিতে বলেছেন। নিশ্চয়ই আমরাও ঠিক তেমনটাই চাইবো। রাষ্ট্রযন্ত্র নিশ্চয়ই যথার্থ সিদ্ধান্তটি নেবেন। আরেকজন গণমাধ্যম কর্মী আমাদের সাথে যুক্ত হচ্ছেন, স্বাগত জানাতে চাই।
কর্নার হেল্প ডেস্কের এই আয়োজনে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, এই সময়টায় যেহেতু আপনাকেও মাঠে থাকতে হচ্ছে, প্রস্তুতি কিভাবে নিচ্ছেন এবং নিজেকে কিভাবে নিরাপদ রাখছেন? বর্ষা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসলে প্রথমে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে চাচ্ছি। দেশের এরকম পরিস্থিতিতে আপনারা আমাদেরকে যে হেল্প সাহায্যটা করছেন আমাদের অনলাইনে এসে, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা 1.5 মাস যাবৎ সবাই ঘরে লকডাউন হয়ে আছে। তো এখন আমাদের আসলে সবারই মানসিক পরিস্থিতি খুব একটা ভালো নেই। তো এক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? যে একটু আগে শুনলাম যে অনেকের ঘুম হচ্ছে না, এটা আসলে মেইন একটা প্রবলেম, যে ঘুমটা কারোই হচ্ছে না ঠিক মতো। তো আসলে এই মানসিক টেনশন গুলো থেকে কিভাবে আমরা নিজেকে সেভ করে রাখতে পারবো? অসংখ্য ধন্যবাদ আপনাকে। উত্তরটায় আমরা যেতে চাই, তবে তার আগে আমরা একটা বিরতি নিয়ে ফিরতে চাই। দর্শকের মুহূর্তে যারা দেখছেন একটা প্রশ্ন করেছেন, মানসিক যে অস্থিরতার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, সেই অস্থিরতা থেকে কি করে আমরা পরিত্রাণ পেতে পারি, তাই জানবার চেষ্টা করব মানসিক স্বাস্থ্যকর্মী যিনি আছেন তার কাছ থেকে। ছোট্ট একটা বিরতির ওপারে সাথেই থাকুন, ফের চেক করে স্বাগত আরেকবার। দেখছেন কর্নার হেল্প ডেস্ক, জুলহাস জুবাইয়ের সাথে আছি। অভিজ্ঞ ডাক্তাররা আমাদের সাথে আছেন, যাদের কাছ থেকে আসলে আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছিলাম। তবে শুধু আমরা না, এই মুহূর্তে কিন্তু সবাই তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করছে যাতে করে আমরা সবাই মিলে ভালো থাকতে পারি। ব্যস্ত আর প্রাণচঞ্চল পৃথিবীকে নিমিষেই থামিয়ে দিয়েছে মরণঘাতী এই করোনা ভাইরাস। ঘরবন্দি মানুষ আজ গুনছে প্রতীক্ষার প্রহর, কখন উঠবে নতুন সেই সূর্য। সর্বস্তরের মানুষকে সচেতন করতে তাই পিছিয়ে নেই তারকারাও। ভক্তদের উদ্দেশ্যে করোনার গান, কখনো বা অভিনয়ের মাধ্যমে তুলে ধরছেন এই করোনা বিষয়ক ভয়াবহতা এবং সচেতন করবার চেষ্টা করছেন তার ভক্ত অনুরাগীদেরকে। এখন দেখব তেমনই এক দেশ বরেণ্য সঙ্গীত শিল্পীর আহ্বান। করোনা ভাইরাস আজ একটি বৈশ্বিক দুর্যোগ, এটি মহামারী আকারে ধারণ করেছে। এটি প্রাণঘাতী ভাইরাস। WHO নির্দেশনা অনুযায়ী যেসব নিয়মাবলীর কথা বলা হয়েছে, বিশেষভাবে ঘর থেকে বের না হওয়া, কারোর সাথে হাত না মেলানো, ঘন ঘন হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা, এসব নিয়মগুলো যদি আপনারা সচেতনভাবে মেনে চলেন, তাইলে আপনার পরিবার সুরক্ষিত হবে, আপনার প্রতিবেশী, সর্বোপরি দেশ অনেক বেশি সুরক্ষিত হবে। আপনাদের সবার সুস্থতা কামনা করছি, দীর্ঘ জীবন কামনা করছি। সবার পরিবারের প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক, সুন্দর থাকুক। অসংখ্য ধন্যবাদ। এই প্রত্যাশা আমাদেরও, এই চাওয়াটা আমাদেরও। ঠিক একইভাবে এই মুহূর্তে বলতে চাই, আমরা যতখানি উদ্বিগ্ন, আরও একটি দেশের কথা বলতে চাই। দেশে আমাদের শ্রমবাজারের, যে দেশের শ্রমবাজারে আমাদের দেশের প্রচুর শ্রমিক কাজ করছে, প্রবাসী ভাইয়েরা যারা এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছে, তারাও কিন্তু করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে। প্রতি মুহূর্তে এই সংক্রমণ বাড়ছে। সিঙ্গাপুরের কথা বলতে চাই, আজ প্রায় 1500 শ্রমিক কিন্তু এফেক্টেড হয়েছেন, আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাস দ্বারা। এই মুহূর্তে একটু সরাসরি তাই সাবেক সভাপতি সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অফ সিঙ্গাপুরের মোহাম্মদ শহীদুজ্জামান টরিকের সাথে একটু যুক্ত হতে চাই। টরিক, স্বাগত আমাদের এই আয়োজনে করোনা হেল্প ডেস্কে। নিশ্চয়ই এই মুহূর্তে আমাদের প্রবাসী শ্রমিকরাও অনলাইনে দেখছে, একটু তাদের অবস্থা জানতে চাই, কেমন আছেন তারা? আমি ঠিকমতো শুনতে পাচ্ছি না অ্যাকচুয়ালি। টরিক, একটু আমাকে জানাবেন এই মুহূর্তে কেমন আছেন সেখানকার শ্রমিক, সিঙ্গাপুরের শ্রমিকেরা কেমন আছেন, কেমন দেখছেন আপনি তাদেরকে? যদিও 1500 মতো জানি যারা আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরের করোনায় যারা আক্রান্ত হয়েছে, ওদের যে ডরমিটরিতে আছে আমাদের বাংলাদেশি ওয়ার্কাররা, ওদেরকে অ্যাকচুয়ালি আইসোলেশনে রাখা হয়েছে এবং ওদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা এবং ওরা যে স্বজনকে এখান থেকে টাকা পয়সা পাঠাবে, সমস্ত কিছু গভর্নমেন্ট থেকে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার অলরেডি ব্যবস্থা করেছে। এবং ওই দুইটা ডরমেটরি থেকে বাইরে থেকে কেউ আসতেও পারতেছে না এবং ভিতরেও কেউ যেতে পারছে না। শুধু ওখানে টেস্ট করার পরে যারা করোনায় আক্রান্ত হচ্ছে ওদেরকে ওখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন সংগঠন তো নিশ্চয়ই সেখানে কাজ করছে, এরকম সংগঠন কি এগিয়ে এসছে তাদের সহায়তা করবার জন্য? একবার বলবেন, আমি শুনতে পাচ্ছি না। বেসরকারি কোনো সংস্থা কি এগিয়ে এসছে তাদের সহায়তা করবার জন্য, বাংলাদেশে যে সংগঠনগুলো রয়েছে? না, বাংলাদেশের সংগঠনগুলো আমরা যারা সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ বিজনেস চেম্বার, আমরা প্রতিনিয়ত যোগাযোগ করতেছি, হাই কমিশনও যোগাযোগ করতেছে। অ্যাকচুয়ালি সিঙ্গাপুর এখন সার্কিট ব্রেকার চলতেছে, এটা ঠিক লকডাউন না,
বাট কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না, ফোনে শুধু যোগাযোগ করা যায় এবং তারা কোনো সংস্থাকে অ্যালাউ করতেছে না ভিতরে যাওয়ার জন্য, কারণ সিঙ্গাপুর গভর্নমেন্ট পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে এবং ওরা প্রতিদিন 8 থেকে 9 লাখ মিল রেডি করতেছে স্যাটস এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স এর ক্যাটারিং এ। ওরা প্রত্যেকের খাবার এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গভর্নমেন্টের ভলেন্টিয়াররা ওখানে পৌঁছে। অসংখ্য ধন্যবাদ শহীদুজ্জামান টরিক, আপনাকে। সত্যি এটা একটা স্বস্তির সংবাদ যে সেখানকার শ্রমিকদের দায়িত্ব নিয়েছে সরকার। এবং এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে ফোনে আছেন, একটু সরাসরি তার সাথে যুক্ত হতে চাই। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। দুঃখিত, ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনারা আরও একবার চেষ্টা করুন। যিনি ফোন দিচ্ছিলেন আসলে স্বাভাবিকভাবে উদ্বিগ্ন সবাই, সেই উদ্বিগ্নতার বাইরে আমরাও নই। তবে একটা স্বস্তির বিষয় হচ্ছে সিঙ্গাপুর সরকারের কথা জানছিলাম, যেখান থেকে আসলে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে প্রতিদিনকার যে খাবারটুকু শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার। তাই শ্রমিকের স্বজনেরা যারাই বাংলাদেশে রয়েছেন উদ্বিগ্ন হবেন না, নিশ্চয়ই তারা ভালো আছেন। তারা অচিরেই, যারা আক্রান্ত হয়েছেন সবাই সুস্থ হয়ে উঠবেন। আরও একজন দর্শক নিশ্চয়ই আমাদের সাথে আছেন, তার সাথে আমরা আসলে যুক্ত হতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম দর্শক, আপনি আরেকটু জোরে কথা বলবেন। আপনি আপনার নাম এবং বয়সটি বলে প্রশ্ন করুন। মেয়ের বয়স 5 বছর, ওর মাঝে মাঝে সাইডে ব্যথা, আমি এখন কি করতে পারি? হঠাৎ করে ব্যথা। আচ্ছা, আপনি আমাদের সাথে থাকবেন। শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবু সাইদ শিমুল, কি করতে পারেন তিনি? উনি কি লাইনে আছেন? জি, উনি আছেন, শুনতে পাচ্ছেন। আচ্ছা, বাম দিকে মানে কি বুকের বাম দিকে না পেটের উপরের দিকে বাম দিকে না নিচের দিকে? বুকের উপরে। আচ্ছা, উপরে বাম সাইডে। আচ্ছা আচ্ছা, উপরের আসলে হঠাৎ করে ব্যথাটা অনেকগুলো কারণ হতে পারে। যদি সর্দি কাশি থাকে এই সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্লুরাইটিসের কারণে একটা ব্যথা হতে পারে। কিন্তু এইসব বাচ্চারা কিন্তু আমরা এই বয়সে দেখি, এই বয়সে কিন্তু অ্যাসিডিটি হয় এবং তারা কিন্তু ওটা ঠিক মতো বলতে পারে না আসলে। হ্যাঁ, এবং বাচ্চারা তো এখন অনেক জাঙ্ক ফুড খায়, চানাচুর খায়, চিপস খায়, এইসব থেকে কিন্তু আমাদের কাছে প্রায় আসে যে এই বয়সে বাচ্চারা অ্যাসিডিটির জন্য। সুতরাং অ্যাসিডিটির অনেকগুলো ওষুধ পাওয়া যায়, ফিনিক্স নামে 10 মিলিগ্রামের ছোট ছোট ক্যাপসুল। এখন তো আপনারা জানি যে সিরাপ যেগুলো আগে ছিল রেনিডিনি, সেগুলো নিষিদ্ধ। সুতরাং এই টাইপের যে ক্যাপসুল বললাম সেটা খাওয়াতে পারেন, পানি খাওয়াতে পারেন। এছাড়া যদি ব্যথাটা আসলে তীব্র হয়, এই শুধু একটা কথা দিয়ে সবকিছু বোঝা যাবে না। যদি আসলে ব্যথাটা তীব্র হয়, আমরা বলবো তার অন্যান্য কিছু পরীক্ষা নিরীক্ষা অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু চিকিৎসকের কাছে বা হাসপাতালে আপনাকে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শিমুল আপনাকে। এই মুহূর্তে আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছেন, ডক্টর শারমিন আব্বাসির কাছে একটু আপনার কাছে যেতে চাই। আমরা জানি ইনফার্টিলিটির একটা ধারাবাহিক কিন্তু প্রক্রিয়া আছে, যেটা আসলে চিকিৎসা চলতে থাকে। যারা আসলে এই চিকিৎসা নিচ্ছিলেন তারা এই মুহূর্তে কি করতে পারে? ধন্যবাদ। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এখন আমরা জানি যে আমাদের যারা আমরা ইনফার্টিলিটি প্র্যাকটিস করি, একটা লার্জ গ্রুপ অফ দ্য পেশেন্ট যাদের ট্রিটমেন্ট চলছিল, তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা গাইডলাইন আছে আমেরিকান সোসাইটি এবং ইউরোপিয়ান সোসাইটি থেকে। বলা হয়েছে করোনার এই ক্রাইসিস এবং কোভিড-19 এর এই সময় যাদের ইনফার্টিলিটি চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে আসতে হবে অথবা কোনো এআরটি ল্যাব বা আইভিএফ ল্যাবে যেতে হবে, তাদেরকে সেই চিকিৎসাটা আপাতত স্থগিত রাখতে হবে। কিন্তু যারা বাসায় বসে সিম্পল ওষুধ খাওয়ার মাধ্যমে, যেটা সাধারণত মিনিস্ট্রেশনের ডে 2 বা ডে 3 তে স্টার্ট করতে হয়, যে মুখের ওষুধগুলো খাওয়া, সেটা যদি তার কাছে আগে থেকে কোনো প্রেসক্রিপশন থাকে তাহলে সেটা তিনি ফলো করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। এবং আপনারা জানেন যে আমাদের ইনফার্টিলিটি পেশেন্টদের একটা লার্জ পুল আসে যাদের হাজবেন্ডরা হয় সৌদি আরবে থাকে, নালে ইতালি, নালে কুয়েতে থাকে, অর্থাৎ তারা দেশের বাইরে থাকেন। সেই ক্ষেত্রে এই সময় কিন্তু অনেকেরই হাজবেন্ড দেশে, তো সেই ক্ষেত্রে যেটা হলো যে নর্মাল যে কোয়ারেন্টাইনের রুলস গুলো সেগুলো কিন্তু এখন ফলো করতে হবে। ওনারা যতই অন্য সব ট্রিটমেন্টে যেতে চান না কেন, কিন্তু যেটা ডিস্টেন্সিং এন্ড কোয়ারেন্টাইনের রুলস গুলো বিস্তার করে সেটা ফলো করতে হবে। আরেকটা কথা আমি একটু যুক্ত করতে চাই, যেহেতু ঢাকায় যারা আমরা প্র্যাকটিস করি বা পেশেন্ট দেখি, আমাদের একটা লার্জ পুল অফ দ্য পেশেন্ট আসে গাজীপুর এবং নরসিংদী থেকে। এবং আজকের রিপোর্টটা যদি আমরা দেখি, গাজীপুরে এ পর্যন্ত যে পরিমাণ নমুনা সংগ্রহ করা হয়েছে তার 68% কিন্তু পজিটিভ কেস, আর নরসিংদীতে 55%। অর্থাৎ একটা লার্জ গ্রুপ অফ দ্য পপুলেশন কিন্তু এখন সেখানে কোভিড নিয়ে লড়ছে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য আমাদের একটা রেস্ট্রিকশন থাকবে যে এই মুহূর্তে আপনারা যতটা পারেন ঘরে থাকেন এবং টেলি সেবা নেন।
কারণ যে কোনো ফ্যাকাল্টিকে আপনি প্রশ্ন করেন না কেন, মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, যাকেই জানতে চান না কেন, অনলাইনে নাম্বার দেওয়া আছে, সেই নিশ্চয়ই নাম্বারটা অনলাইনে নাম্বার দেখে ফোন দিবেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আপনাকে। এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সাথে, তবে তার আগে একটু বলতে চাই, একজন টেলিভিশন উপস্থাপক আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার কাছে যাবো আমরা, তবে তার আগে দর্শক যিনি আছেন তার ফোন কলটি নিতে চাই। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। ধন্যবাদ। দুঃখিত, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে, আপনি আরও একবার চেষ্টা করুন। আমাদের সাথে এই মুহূর্তে একজন টেলিভিশন উপস্থাপক যুক্ত হয়েছেন, বর্ষা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। একটু আপনার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে নিজেকে কিভাবে ফিট রাখছেন, প্রস্তুত রাখছেন? প্রথমে ধন্যবাদ জানাবো যে এরকম একটি আয়োজনে আসলে আমাকে কানেক্ট করার জন্য, কারণ আমরা সবাই জানি যারা আমরা গণমাধ্যম কর্মী অথবা আমরা আর্টিস্ট, তাদের আসলে আমাদের তো প্রতিদিন বের হতে হয়, প্রতিদিন কাজ থাকে, তো এই সময়টা বাসায় থাকাটা এবং হোম কোয়ারেন্টাইন যেটা আমরা বলি, এটা আমাদের জন্য অনেক 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 বেশি, স্পেশালি আমার জন্য অনেক বেশি ডেঞ্জারাস, যেটা আমি ফেস করছি এভরি মোমেন্ট। ঘুম আসছে না, একটা ক্লান্তি লাগছে, টেনশন, মানে অবচেতন একটা মনে টেনশন তৈরি হয়ে যাচ্ছে এবং ফ্রাস্ট্রেশনের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। তো এই সময়টা পার করছি, অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু তবুও তো পার করতে হবে, সেটা আমি হই বা যেই হোক না কেন। বাসার বাইরে একদমই যাচ্ছি না, সাবান পানি দিয়ে হাত ধুচ্ছি, নর্মাল যেই ডিউরেশন গুলো আছে সেগুলো মেনটেন করছি, কিন্তু আমার একটি প্রবলেম হচ্ছে, যেটি হচ্ছে যে আমি থিঙ্ক করছি যে হতে পারে এটা সিজনাল কারণে, যেটা আমার প্রতি বছরই হয়, প্রচুর ঠান্ডা লাগে এই সিজনটায়, এবং গরম ঠান্ডার মিক্সের কারণে হয়তো শরীরের তাপমাত্রা একটু বৃদ্ধি পায় মাঝে মধ্যে। তো ওই সিচুয়েশনটা আমার আসলে এই মুহূর্তে হচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমি কন্টিনিউয়াস লেবু পানি, লবণ পানি খেয়ে যাচ্ছি। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সুস্থ থাকবেন, আমি বুঝতে পেরেছি আপনি কিভাবে নিজেকে প্রস্তুত রাখছেন। প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে হবে, যেটা বলছিলেন আসলে বর্ষা, ঠিক এমনটা ভাবে কিন্তু প্রত্যেক ডাক্তারই আমাদের বলছেন, সাজেশন দিচ্ছেন আসলে কি করতে হবে আমাদের এবং কি না করা উচিত। এই মুহূর্তে ঠান্ডা থেকে বিরত থাকবেন, ঠান্ডা খাবেন না কোনোভাবে, যাতে ঠান্ডা লেগে না যায় এই বিষয়ের দিকে মনে রাখবেন। এবং একই সাথে কিন্তু একটা টুইটারের কথা আপনাকে বলতে চাই। টুইটারে একজন টুইট করেছেন, অমিতাভ বচ্চন, তিনি লিখেছেন, thanking all farmers for their selfless commitment. এবং একই সাথে শাহরুখ খান একটি টুইট করেছেন, প্লিজ স্টে এট হোম, ফিজিক্যাল ডিস্টেন্সিং, হাইজিন অ্যান্ড রেসপেক্ট অল হু আর ডুইং অ্যামেজিং ওয়ার্ক অন গ্রাউন্ড, জাস্ট লাভ এ লট অ্যান্ড ডু nothing and more do nothing. Justin Bieber বলেছেন, everything is gonna be alright. Justin Trudeau বলেছেন, we're working around the clock to keep you safe and get you the support you need during the COVID-19 pandemic. নিশ্চয়ই ক্যানাডিয়ান নাগরিক যারা আছেন তাদেরকে এটা কোনো না কোনোভাবে একটা স্বস্তি নিঃশ্বাস নিতে সহায়তা করবে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার ছেলের বয়স 20 বছর, ও গত 3 দিন থেকে ফক্স রোগে আক্রান্ত। তো এখন ওই গত 3 থেকে ফক্স রোগে আক্রান্ত, এখন ও কি করবে? সারা শরীরে বেশি ফুটে গেছে এবং জ্বর। পক্স দ্বারা আক্রান্ত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডক্টর মোস্তফা জামান, 20 বছর বয়স, পক্স হয়েছে তার। আসলে আমরা যেটা বলছিলাম যে এই সময়টাতে হাসপাতালে যাওয়ার সহজে আমরা যেতে চাই না এবং রোগীদেরকেও বলছি যাওয়ার দরকার নেই। যে সামান্য যেসব ব্যবস্থা, প্রাথমিক ব্যবস্থা আমরা বলছিলাম যে সেটি করোনা ভাইরাস হোক, অন্য যে কোনো ভাইরাস হোক, আমরা বলবো কি যে সাধারণ ব্যবস্থাপত্র বারবার বলছি সেগুলো নেবার জন্য। তার সাথে আমরা বলবো যে যদি জ্বর থাকে প্যারাসিটামল খাবে, যেহেতু আপনি জানেন যে সেটি পক্স হোক বা যে কোনো ধরনের, এমনকি এখন ডেঙ্গুরও কিন্তু সিজন, আমরা বলবো যে সাধারণ যে ব্যবস্থাগুলো সেগুলো মানবেন। আরেকটু যে আমরা অনেকে দেখছি যে ঘরের দরজা জানলা বন্ধ করে একেবারে এসিতে, আমরা বলবো এসিও কিন্তু সমস্যা করতে পারে। আপনারা দরজা জানলাকে খোলা রাখবেন, জানলাগুলো যাতে বাতাস খেলা করতে পারে, তাহলে কিন্তু অনেক ভাইরাস গুলো বাসার ভিতর থেকে বাইরে চলে যেতে পারে। এই বাতাস খেলা করা দরকার। এসিতে হঠাৎ করে গরম এবং ঠান্ডার তারতম্য, তা থেকে কিন্তু অনেকের সমস্যা হচ্ছে। আমরা বলবো যে যাতে বাড়িতে এমন একটি তাপমাত্রা রাখবে বাতাসের খেলা করতে পারে, সেরকম পরিবেশে কিন্তু রোগ বালাই কম হবে। তার সাথে আমরা বলবো যে হাঁচি কাশি হলে যে সাধারণ যে সমস্যার জন্য ব্যবস্থাপত্র বলছিলাম, আমরা প্রথমে বলছি লেবু পানি, গরম জল, এবং আমরা বলছি বাড়িতে স্যুপ করতে, ঠান্ডা গরম একটু স্যুপ খেতে, একটু রং চা খেতে পারে, লেবু চা, এতে করে কিন্তু কয়েকদিনের মধ্যেই উনি সুস্থ হয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। আমরাও সেই বিশ্বাস রাখতে চাই। একজন দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম শাহানাজ আক্তার। আমি একটা গাইনি প্রশ্ন করতে চাচ্ছিলাম।
যে আমার 2-1 দিন পরে সিজার। এখন সিজার করে আসার পরে আমি এবং বাচ্চা দুইজন মানে হাসপাতাল থেকে আসার পরে জীবাণুমুক্ত কিভাবে হব? অসংখ্য ধন্যবাদ। আর এই খুব জন্যে- সুন্দর একটি সময়োপযোগী প্রশ্ন। ডক্টর শারমিন আব্বাসী, কি করতে পারেন তারা? আসলে প্রথম কথা বলতে চাই, উনি সিজারের প্রিপারেশন নিচ্ছেন, এই মুহূর্তে প্রিপারেশনটা খুব ক্লিন কাট রাখতে হবে। প্রথম কথা আমরা বলছি জার্নি কম করে এমন হাসপাতালে যেতে হয়, এমন বাসার কাছে যেটা হচ্ছে সুনির্দিষ্ট হাসপাতাল, এটা আপনি এই মুহূর্তে ফিক্স করে ফেলবেন। দ্বিতীয়, আপনার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করে এরকম ডোনার এই মুহূর্তে 2 জন রেডি রাখবেন। থার্ড হচ্ছে যে আপনারা জানেন এই মুহূর্তে ট্রান্সপোর্ট প্রবলেম হতে পারে, আপনার যদি ইমার্জেন্সি রাতের বেলা ট্রান্সপোর্ট দরকার হয় কোথা থেকে পাবেন সেটা এই মুহূর্তে রেডি রাখতে হবে। নাম্বার 4 সেটা হচ্ছে টাকা পয়সা হাতে রাখতে হবে, কারণ ডেলিভারির জন্য খরচ হবে। এখন যেটা উনি বলেছেন, আমরা কিন্তু একটা গাইডলাইন এবং প্রোটোকল ফলো করছি এই মুহূর্তে। যাদের সিজারিয়ান সেকশন বা নর্মাল ডেলিভারি দরকার হচ্ছে, আগে যে রোগীটা হয়তো হাসপাতালে 4 দিন বা 5 দিন রাখতে হতো, এখন আমরা 1.5 দিন বা 2 দিনের সময় চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে বাসায় ফেরত দেওয়ার জন্য। এবং বাসায় যখন উনি আসবেন, উনি একটু ডেজিগনেটেড একটা আলাদা রুমে থাকার ব্যবস্থা করবেন। বাইরের মানুষজন এবং উনি একেবারেই অ্যাটেন্ডেন্ট বাসায় অ্যালাউ করবেন না, এটা স্ট্রিক্টলি একেবারে নিষেধ করা আছে। এবং উনি এবং নির্দিষ্ট একজনকে উনি ফিক্স করবেন যারা শুধুমাত্র বাচ্চার খেয়াল রাখবেন এবং বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাবেন, এবং বাচ্চাকে উনি গোসল দিতে পারবেন, নিজেও গোসল করতে পারবেন। এই বিষয়গুলোতে কোনো মানা নেই। নর্মাল যে শিষ্টাচারগুলো বলা আছে, হাঁচি কাশি হলে যেভাবে মেনটেন করার কথা, বারবার হাত ধোয়ার কথা, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করার কথা, নর্মাল যে নিয়ম সেগুলো, এখানে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। আরেকটা যেটা আমরা বলছি যে অনেকে যদি এর মধ্যে মা কখনো হাঁচি কাশিতে আক্রান্ত হন, তাহলে তিনি মাস্ক পরে কিন্তু বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন, অথবা অনেক সময় ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস করে আমরা বলি যে বাটি চামচ দিয়ে খাওয়াতে পারেন। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর সমাধান ছিল, খুব সুন্দর সাজেশনও ছিল। আরেকজন দর্শক আমাদের সাথে বোধহয় এই মুহূর্তে টেলিফোনে আছেন। দুঃখিত, লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে তার আগে একটু বলতে চাই, বিদায় নেবার সময় হয়ে গেছে। তার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এতক্ষণ যে অভিজ্ঞ 3 জন ডাক্তার ছিলেন, ডাক্তার এস.এম. মোস্তফা জামান ছিলেন, ডাক্তার আবু সাইদ শিমুল, আরও ছিলেন ডাক্তার শারমিন আব্বাসী, একই সাথে মনোরোগ মানসিক স্বাস্থ্যকর্মী যিনি ছিলেন তৌহিদা শিরোপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে থাকবার জন্য। কাল আরও একবার আপনাদের নিয়ে আমরা ফিরতে চাই, দর্শকদের প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। তবে এই মুহূর্তে আমাদের দেশের জনপ্রিয় একজন চিত্রনায়কের একটি ছোট ভিডিও বার্তা আছে তার ফ্যান ফলোয়ার সবার জন্য। যমুনা টেলিভিশনকে তিনি এই ভিডিও বার্তাটি দিয়েছেন তার দর্শক ভক্তদের কাছে পৌঁছে দেবার জন্য, তাই দেখাচ্ছি। যমুনা টিভির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন করে বলার কিছুই নেই, আসলে করোনা ভাইরাসে পুরো পৃথিবী আতঙ্কিত। পৃথিবীর অনেক দেশ লকডাউনের সুফল পেলেও আমরা কিন্তু লকডাউনটাই মানছি না। আমরা অযথা বাইরে ঘোরাফেরা করছি, অযথা দেখা যাচ্ছে যে অনেকেই চা খেতে বেরোচ্ছেন, অনেকে আবার এটাও বলছেন যে বাসায় ভালো লাগছে না, একটু বাইরে বের হচ্ছে, আকাশ দেখছি। সো সবাইকে অনুরোধ করব যে ঘরে বসে আকাশটা দেখেন, বারান্দায় বসে আকাশটা দেখেন, কারণ এটার কিন্তু চরম মূল্য অলরেডি আমাদেরকে দিতে হচ্ছে। এবং দেশের পরিস্থিতি কিন্তু প্রতিদিনই খারাপ অবস্থায় যাচ্ছে। প্রতিদিন যমুনার খবর দেখছি, যে যার জায়গা থেকে আমরা একটু সরকারি নিয়মকানুন মেনে চলি তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে, কারণ এখন এই মুহূর্তে দেশকে বাঁচাতে হবে আমাদের। সো সবাইকে এটাই বলবো যে বাসায় থাকুন, নিরাপদে থাকুন এবং দেশকে বাঁচান। বাসায় থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, দেশকে বাঁচান, তার কোনো বিকল্প নেই। এই মুহূর্তে বিদায় নিতে চাই আজকের মতো। তবে যারা ফোনে চেষ্টা করছিলেন পাননি, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। কাল আরও একবার দেখা হবে রাত 9টায়। সোশ্যাল মিডিয়ায় আমাদের দেখতে পারেন ইউটিউবে দেখতে পারেন, যমুনা টেলিভিশনের সরাসরি ফোন করতে পারেন। স্ক্রলে দেখানো যে নাম্বারটা আমরা প্রতিদিন দেখাই। আজকে যে 4 জন অতিথি ছিলেন তাদেরকে ধন্যবাদ তাদের যারা আমাদের ফোন দিয়েছেন। কাল আরও একবার প্রশ্নগুলো নিয়ে অপেক্ষায় থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।